স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি এরকম ভিডিও মোটোব্লগ করা সেটা শহর কেন্দ্রিক অঞ্চলগুলোতে খুব বেশি হয়। তো গ্রাম অঞ্চলও হয়, আছে হয়তো, বা আমার চোখে খুব বেশি এটা ওরকম পড়েনি আর কি, এরকম পপুলার না। তো আজকে আমি আমার জীবনের প্রথম এরকম মোটোব্লগ করতেছি। তো এটা হচ্ছে আমার গ্রামে, প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভালোই লাগছে। চারিদিকে ছেয়ে গেছে সবুজে শ্যামলে, তারই মধ্যে দিয়ে সুন্দর একটি রাস্তা। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে ব্যাপারটা। আর এই শুরু থেকেই এই পালসার বাইকটা খুব আমাকে একটু প্যারা দিচ্ছে, সাইড দিচ্ছে না এবং তিনি আগেও যাচ্ছে না। আমাদের মধ্যে মানুষকে ছাড় দেওয়ার প্রবণতাটা সবসময় থাকতে হবে, দেখবেন ছাড় দেওয়ার প্রবণতাটা থাকলে আর সমাজে কোনো সমস্যাই না। তো এখন বাজে সকাল 9টা, আমি বাড়ি থেকে বের হয়েছি। আমার বাসা বরিশাল সদর থেকে অনেকটা দূরে, প্রায় অলমোস্ট 40 থেকে 45 কিলোমিটার দূরে। তো বের হয়েছি বরিশাল সদরে যাওয়ার উদ্দেশ্যে। তো পথিমধ্যে কিছু কাজ আছে, সেগুলো সারবো। এই রাস্তাঘাট, জনপদ, ঘরবাড়ি, মানুষজন সব কিছুই আমার জানি কেমন খুব চিরচেনা, কারণ আমার শৈশবটা এখানে বেড়ে ওঠা এবং জীবনে অনেকটা সময় এখানে পার করেছি। আর একটা জিনিস খেয়াল করবেন, গ্রামে বাজার জিনিসটা হচ্ছে এমন একটা জায়গা, মনে হচ্ছে এটা মনে হয় কোনো নির্দিষ্ট অফিস যে প্রতিদিন নিয়ম করে আসতে হবে, এরকম একটা ব্যাপার। সেই স্থানটা হচ্ছে বাজার। আর আমাদের এখানে বাজার সাথে মাদ্রাসা, স্কুল, কলেজ, প্রাইমারি সব কিছু একসাথে, জিনিসটা আমার কাছে খুব ভালো লাগার মতো একটা ব্যাপার। তবে বাজারের পূর্বের যে প্যাটার্নটা ছিল আমার কাছে, সেই প্যাটার্নটাই আমার ইমোশন ছিল। তো এখন আধুনিকতার ছোঁয়ায় বাজারের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, পূর্বের সেই রূপ বদলেছে। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই এমন, আমরা চাইলেও তাকে ধরে রাখতে পারি না ওইভাবে। তো সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তনশীল, পরিবর্তন হয়। আর এরই সাথে সাথে আমার হাতের ডানে হচ্ছে কলেজ, আমার কলেজ, এবং হাতের বামে হচ্ছে আমার স্কুল, তার বামে হচ্ছে স্কুলের পিছনেই হচ্ছে আমার প্রাইমারি, মাদ্রাসা, সব কিছু একসাথে। জিনিসটা অ্যামাজিং। তো একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়ে গ্রামের যে ব্যাপারটা, গ্রামের লেভেলেই রাখা উচিত। গ্রামটাকে যদি আমি একটু সংশোধন পরিশোধন করে যদি একটু প্যাটার্ন চেঞ্জ করতে যাই, তখন গ্রাম হয় কি, তার প্রকৃত যে পূর্ণ রূপটা সেটা থেকে সে একটু দূরে যেতে থাকে। এর ফলে হয় কি, আমরা মোবাইলের ভিতরে যারা স্ক্রিনে দেখছি, তারা আসলে গ্রামের পরিপূর্ণ যে ফিলটা সেটা আমরা পাই না। জানি না আমার বকবকগুলো কেমন লাগছে আপনাদের কাছে, তারপরও তো করছি। তো এই বকবক করতে করতে আমি চলে এসেছি অলরেডি আমার উপজেলা সদরে, এটা হচ্ছে মুলাদি। তো আমার বন্ধুবান্ধব অনেকে আমাকে এটা নিয়ে আর কি মজা করে যে মুলাদি কেন, এটা তো গাজর দি, অথবা কি বলে এটা, শশা দি, এগুলো তো হইতে পারতো, মুলাদি কেন, যাক এর পিছনে হয়তো বা কোনো কারণ আছে। যদিও সকালবেলা না, বেলা বাজে 9টা এখন, তারপরও দোকানপাট এখনও খোলা না, যার কারণে খুব বেশি জমজমাট নয়। আর একটা জিনিস কি, গ্রামের প্রতি সপ্তাহে একটা দিন করে বার দেওয়া থাকে, ওই দিন সেইখানে হাট বসে, মানে বাজার। তো ওই দিনটা খুব জমজমাট হয়। ঠিক তেমনটাই মুলাদি সোমবার দিন এখানে হাট, তো ওই দিনটা খুব বেশি জমজমাট হয়, মানুষজনের হিড়িক পড়ে যায় আর কি একটা। হ্যাঁ, গ্রামের রাস্তাগুলোতে হয়তো বা শহরের মতো এত গাড়ির জ্যাম নেই এবং বড় গাড়ি নেই, কিন্তু গ্রামের রাস্তাগুলো ঠিক যতটা ইজি এবং অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য ঠিক ততটা ইজি। কেননা এখানে কোনো বয়সের সীমা নেই, যে যার মতো গাড়ি চালাচ্ছে, বাচ্চারা বড় বড় গাড়ি চালাচ্ছে, টমটম চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, যখন যেদিক দিয়ে জায়গা পাচ্ছে সেদিক দিয়ে চলে আসতেছে। তেমন কড়াকড়ি কোনো আইন নেই, নিয়ম নেই, কানুন নেই। ছোটোবেলায় একটা মজার হিস্টোরি কি, মুলাদি যেহেতু আমাদের বাসা থেকে 9 থেকে 10 কিলোমিটার দূরত্ব, তো হয়তো বছরে 2টা দিন হয়তো নিয়ম করে আসা হতো, 2 ঈদ আর বিশেষ কোনো কারণে যদি আসা হতো তাহলে সেইটা। আর মুলাদি যখন আসতে পারতাম তখন ভাবতাম যে আমি হয়তো বা বাইরে কোনো কান্ট্রিতে এসেছি, যেহেতু এত দূরত্ব, ছোটোবেলায় আসতাম, তো সেটা মনে করতাম যে হয়তো বা বাইরের কোনো কান্ট্রিতে আমি এসেছি। আর আমাদের মধ্যে যারা 2010 সালের পূর্বে এসএসসি পরীক্ষা দিয়েছি, তাদের জন্য সামনের এই স্কুলটা খুব একটা পপুলার। তখনকার সময় সচরাচর সব জায়গায় কেন্দ্র ছিল না, শুধুমাত্র একটা স্কুল ছিল, এটাই কেন্দ্র ছিল। তো এই জন্য খুব এটা আর কি পপুলার ছিল তখন পরীক্ষার জন্য, সব পরীক্ষাগুলো এটাতেই হতো। এরই মধ্যে আমরা লাদাখে পদার্পণ করেছি। এক কথায় অসাধারণ রাস্তা, দুধারে সবুজ শ্যামল গাছপালা ছেয়ে গেছে, তার পাশ দিয়ে নদী বয়ে গেছে। তো সুতরাং এটাকে গরিবের লাদাখ বললে কোনো অংশে ভুল হবে না।
আর লাদাখ বলার পিছনে অবশ্যই কিছু কারণ রয়েছে, সেটা আপনারা সাথেই থাকুন, সামনে দেখতে পাবেন। আর কিছুক্ষণের মধ্যে আমি ইন্ডিয়ার ইমিগ্রেশন ক্রস করতে যাচ্ছি। কেন ইন্ডিয়া ইমিগ্রেশন সেটা দেখতে হলে সাথেই থাকুন। এই ইমিগ্রেশনের ব্যাপারে অত্র অঞ্চলের সব লোকজনই জানে, কেননা যেহেতু একটি মাত্রই রাস্তা বরিশাল সদরে যাওয়ার মতো, সো সবারই এই রাস্তা অবলম্বন করা লাগে, তো সবাই কম বেশি এটার ব্যাপারে জানে। ওই যে সামনে বসে আছে ইমিগ্রেশন অফিসাররা, চেয়ার টেবিল কম্পিউটার ডেস্ক নিয়ে বসে আছে। আকাই পাশে নয় পাশে ভাই ভালো সম্পর্ক না, আকাই পাশে নয় পাশে এপাশে ভালো সম্পর্ক না, বুঝছো? কত ভাই? 50 টাকা কি দিল ভাই? এই জন্য এই অবস্থা, বুঝলি? উনি খারাপ না, সোসাইটি খারাপ। টলারের টাকা নিবি নাকি আবার? 15,000 টাকা লাগবে। ক্যামেরা কি হেলমেটের সিস্টেম করা যায় না? হ্যাঁ আচ্ছা, দেখলেন তো, একটা বাইক পার করতে 50 টাকা ভাড়া নিল, যেটা সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে গিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 টাকা, এর বেশি নয়। আর সেইখানে যদি তার সাথে আমি এটা নিয়ে বার্গেনিং করতে যেতাম, হয়তো আমাকে বাইক সহ হয়তো নদীতে ফেলে দিত। এরকম ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে, এবং এর ভুক্তভোগী এই অঞ্চলের প্রতিটা মানুষই। এর বিরুদ্ধে আইন আছে, নিয়ম আছে, কানুন আছে, সবই আছে, কিন্তু দিন শেষে জায়গাটা জায়গায়। আবার আরেকটি মজার ব্যাপার হচ্ছে, আপনি যে 50 টাকা ভাড়া দিয়ে আসলেন, এরপরে আপনার বাইক কি আপনি ঘাড়ে করে নিয়ে যাবেন, নাকি ট্রলারে নেবেন, না কিসে নেবেন, সেটা দেখার দায়ভার তাদের না। ট্রলারে ওঠার পর সেখানে আবার আপনার বাইক প্রতি এবং একজন মানুষ প্রতি 30 টাকা করে আবার ভাড়া নেবে আবার। আর যাই হোক, আমরা এখন যে নদীটা পার হচ্ছি সেটা হচ্ছে জয়ন্তী নদী, এবং আমরা এখন বর্তমানে অবস্থান করছি মিরগঞ্জে। আমরা এখন মিরগঞ্জ আছি, মিরগঞ্জে নদী পার হচ্ছি। আর এই নদীতে একটা ফেরি আছে, আপনারা দেখতে পারতেছেন। এই ফেরিটা আসলে সবসময় পাওয়া যায় না, ঠিকঠাক টাইম মতো হয় না আর কি। আর সবচেয়ে আনন্দদায়ক একটা ব্যাপার হচ্ছে গিয়ে, হয়তো খুব শীঘ্রই হয়তো এই নদীতে একটি ব্রিজ হওয়ার কথা শুনেছি আমরা, হয়তো হয়ে গেলে হয়তো এই দুই পারের মানুষজনের হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাবো। যাই হোক, নদীর সব কাহিনী শেষ করে আমরা এখন ঢাকা টু বরিশাল হাইওয়েতে উঠেছি। আর যেই কারণে আজকে এত সব কাহিনী, সেটা হচ্ছে গিয়ে যাব বিআরটিএতে। গাড়ি কাগজ করতে দিয়েছিলাম অনেক দিন আগেই, ফিঙ্গার দেওয়া হয়নি, তো আজকে গিয়ে দেখব। আর রাস্তাটাও বেশ সুন্দর। আর বরিশালের একটা বাস নাম হচ্ছে সাকুরা, যেটা শুনলেই বুকের মধ্যে ধরপড় করে, কারণ বিভিন্ন সময় শোনা যায় এই সাকুরা বাস অ্যাক্সিডেন্ট করেছে। এবং এই রাস্তায় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট প্রাপ্ত বাস আমার কাছে মনে হয়েছে সাকুরাই। আর পদ্মা সেতু হওয়ার পর রাস্তার প্রশস্ত বেড়েছে, রাস্তা বৃদ্ধি করেছে, যেটা খুব ভালো হয়েছে। রাস্তাঘাট বেশ ফাঁকা জায়গায় মনে হচ্ছে, বুঝতেছি না ভুল রাস্তায় চলে আসলাম নাকি আবার। মারাত্মক একটা অবস্থা হচ্ছে গিয়ে, এই হাইওয়ে রাস্তা দিয়ে ভ্যান চলছে, সাইকেল চলছে, আবার মাহিন্দ্রাও চলতেছে। ইতিমধ্যে আমরা বরিশাল সদরের মধ্যে প্রবেশ করেছি, আর এই জ্যাম শুরু হয়ে গিয়েছে রাস্তায়।
বিআরটি গেলে আপনি একেবারে এই রাস্তা সোজা যাইবেন, ডাইনে ভাই কোনো দিক না, হ্যাঁ, তারপর? দেখবেন সেল গেটটা ডাইনে 1 কিলোর মতন কাকলির মোড়, তারপরে বামে 10 ফুট সোজা জেল গেট যাওয়া লাগবো, 17 রোডে যাওয়া লাগে। সোজা জেল গেট। আগে সোজা সেল গেট, তারপরে পাবেন আমি কোটকাছারির সামনে যাবো, ঠিক আছে? এই জেল গেট তো এই সামনে যে বামে আছে, না কোনো বামে টামে নেই, একেবারে সোজাই কেনাকানি সোজা ঢুকবে। সোজা ওই সিএনবি রোডে। এই স্টাফ বিআরটি কোন দিকে? বিআরটি কোন দিকে? কি লাইসেন্স জারি কর? হ্যাঁ এই যে সোজা ভাই একটা লঞ্চ গার্ড যাবেন, লঞ্চ গার্ড আগে ডাইনে ডিসি করে সোজা দিতে হবে না? এই রোডে যান, এই যে যাইবে একটা সোজা রোডের দোকানে যাবেন, ডাইনে যাবেন। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, ছোট্ট মাথায় ছোট্ট একটা জ্ঞান দিই, সেটা হচ্ছে গিয়ে পুলিশ দেখলে সব সময় আমরা ঘাবড়ে যাই, সেটা আসলে মোটেও উচিত নয়। আমাদের উচিত সবসময় কাগজপত্র সবসময় লিগ্যাল রাখা এবং ঘাবড়ে না গিয়ে নিজের জায়গায় নিজে অটল থাকা এবং ঠিকঠাকভাবে কথা বলা। বিশাল সদরে রিক্সা, অটো রিক্সা, ছোটো গাড়িগুলো খুব বেশি চলে যেটা মনে হলো। আর হচ্ছে গিয়ে রাস্তা ঠিকঠাক ভালোভাবে না চেনার কারণে আমার একটু পর মানুষকে জিজ্ঞাসা করা লাগছে এবং গুগল ম্যাপ দেখা লাগছে। তো অবশেষে বিআরটিতে চলে এসেছি এবং আমার সামনে যে ছোটো রুমটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিআরটি এর একটা কক্ষ। এখানে কাজ ছিল, আমার কাজটা সেরে আমি চলে যাচ্ছি। তেমন কোনো ভিড় ছিল না, যার কারণে খুব সহজেই কাজটা হয়ে গিয়েছে। সব একই জায়গায় আমার কাছে যেটা মনে হলো, দায়রা জজ, কোর্ট, সব অফিস আদালত সব একই জায়গায়। তো বিআরটির মতো একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার অফিসটা যে এমন হবে সেটা আমি বুঝতে পারিনি। খুব পায়রার খোপের মতো ছোট ছোট 2-4টা রুম এখানে আছে অফিস। তো আমি দেখে প্রথম বুঝতে পারিনি যে এটা বিআরটির কোনো শাখায় বা অফিসে এসেছি আমি। যাই হোক, ভালোই কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। তো চিন্তা করতেছি যে কোথায় যাওয়া যায় একটু ঘোরার জন্য, এক ঢিল দুই পাখি মারার চেষ্টা। তো যেই বলা সেই কাজ, বরিশালে 30 গোডাউন সবার মুখে খুব শুনেছি, তো সেইখানে চলে এসেছি দেখতে যে 30 গোডাউনের বিশেষত্বটা কী। আর এইখানে একটি নির্মাণ কাজ চলতেছে যে আমার মাথার উপর দিয়ে, আমি জানি না জিনিসটা কী। যদি কেউ জেনে থাকেন বা দেখে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে এটা কিসের কাজ চলতেছে। মোটরসাইকেল প্রবেশ নিষেধ, তাহলে আমার কি উচিত? আর এতটুকু বুঝতে বাকি নেই যে আমি ভুল সময় চলে এসেছি। সব কিছু জীবনে সব কিছুর জন্য একটি পারফেক্ট সময়ের প্রয়োজন। যেমন এই প্লেসটার জন্য বিকেলের সময়টা খুব পারফেক্ট, যেটা মনে হলো আমার কাছে। এখানে বিকেলবেলা অনেক জমজমাট হয়, আসলে জায়গাটা অনেক সুন্দর। আর আমার মতো দুর্ভাগার জন্য এখানে বসার মতো কোনো সিট আমি দেখছি না, কারণ সব সিটই বুকিং, কপতিরা বসে আছে এখানে। তো আমি এখানে এসেও বিশ্রাম নেওয়ার জন্য একটু বসতে পারলাম না, বসার মতো ভাগ্য আমার হলো না। জায়গাটা অনেক রোমাঞ্চকর এবং ম্যাজিক্যাল প্লেস আমার কাছে মনে হচ্ছে। কেউ এখানে বার্থডে সেলিব্রেশন করছে, কেউ কারো রাগ ভাঙাচ্ছে, কেউ ফষ্টি নষ্টি করছে। আচ্ছা, সামনে অনেক বাইক দেখা যাচ্ছে, তো আমি বাইক ঢুকিয়ে খুব একটা অপরাধ করেছি বলে আমার মনে হচ্ছে না, সমস্যা নেই। আর সামনে হয়তো যাওয়া যাবে না, সামনে একটি খাম পড়ে আছে, ইলেকট্রিক লাইনের পাইপ পড়ে আছে। আর এই পুরো ভিডিওতে যদি নিজেকে একটু না দেখাই তাহলে ভিডিও এডিট শেষে নিজের একটা আফসোস রয়ে যাবে। তো যেমনই হোক না কেন নিজেকে একটু দেখাতেই হবে। আচ্ছা,
আচ্ছা, 2 পাখি ধরার পর 3 পাখি ধরার একটা ইচ্ছা ছিল। ভেবেছিলাম একটা বাইক সার্ভিসিং করিয়ে নিয়ে যাব, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে সেই সময়টা আর হলো না। তো আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যাই হোক, ফেরার পথে আমরা ফেরি পেয়েছি। ভাগ্যটা একটু হলেও ভালো। আর্থিক দিক দিয়ে হয়তো বা কোনো লাভবান হইনি, কেননা ভাড়া সেই 50 টাকাটা 50 টাকাই দেওয়া লাগবে। আমরা কিন্তু সেই ইমিগ্রেশন আবার পার করছি আবার। ছোটোবেলায় ফেরির ড্রাইভার খুঁজতাম যে ফেরিটা চালাচ্ছে কে। আসলে ফেরিটা চালাচ্ছে ইনি, সে ফেরির দোতলায় বসে ফেরি ড্রাইভ করছে। আর আজকে গাড়ির খুব বেশি একটা চাপ নেই ফেরিতে, দেখি বোঝা যাচ্ছে, কেননা এই ভিডিওটা শ্যুট করা ঝড়ের পরের দিনেরই, যার কারণে খুব বেশি একটা চাপ নেই। বরিশাল মানে নদীমাতৃক দেশ। নদী যেমন তার সৌন্দর্য দিয়ে আমাদের বরিশালকে সৌন্দর্যিত করেছে, আবার ঠিক মাঝে মাঝে তার এমন রূপ দেখায় যে মানুষকে ঘরছাড়া করে, যেটা এই ঝড়ের পরে কিছু কিছু মানুষ আমাদের বরিশাল অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। যাই হোক, সেম বাইক দেখলে নিজের মধ্যে একটা ইমোশন কাজ করে, ভালো লাগা কাজ করে যে একই রকম একটা বাইক। তো দোয়া করবেন, আবার সেই ইমিগ্রেশন পার হতে যাচ্ছি। কত কত? যাই হোক, একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল, যার কারণে এখানে একটু দাঁড়ানো। আর দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তো এখানেই বিদায় নিতে হচ্ছে। নিরাবর টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।